দেহ গেলে কি যায় বলো, মন গেলে তো সবই যায়। দেহ পিঞ্জর ছিঁড়ে যেন প্রাণ পাখিটা চলে যায়। দেহ গেলে কি যায় বলো, মন গেলে তো সবই যায়। দেহ পিঞ্জর ছেড়ে যেন প্রাণ পাখিটা চলে যায়। ভালোবাসা এই যে বড় দায়, ভালোবাসার এই যে বড় দায়। গান গাইতে গাইতে মাঠে যাচ্ছিলাম ছাগলগুলো আনতে, আর তখনই কেউ এসে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। বন্ধুদের সাথে বাজি ধরে হেরে গেছি। এখন সব কটা হালিম খাওয়ার জন্য বায়না করছে, তাই দৌড়ে পালাচ্ছিলাম। তখনই কারোর সাথে ধাক্কা লাগে। মেয়েটার দিকে তাকিয়ে দেখি এটা তো আমার জাতশত্রু অধরা। ও তুই? তাই তো বলি, আমাকে আর কে ধাক্কা দিবে? এই শালা হনুমান, চোখে দেখতে পাস না? গরুর মতো দৌড়ে এসে আমার উপরে পড়লি কেন? ওই শালি, মুখ সামলিয়ে কথা বল। তুই হনুমানের বউ, পুরো রাস্তা জুড়ে একাই হাঁটছিলি, আর চোখ কি বাসায় রেখে এসেছিস? আমি যা আসছি সেটা তুই দেখিসনি? ইচ্ছে করে আমার সাথে ধাক্কা খেয়েছিস ঝগড়া করার জন্য, তাই না? তোর সাথে ধাক্কা খেতে আমার বয়েই গেছে। তোর ছায়া আমার উপরে পড়লে আমি দিনে 3বার গোসল করি। আজ সারা রাত গোসল করতে হবে। তুই ষাঁড়ের মতো এসে আমাকে ধাক্কা দিয়েছিস, আর এখন সব দোষ আমার উপর দিচ্ছিস। তুই আমার ছায়া পাইলে দিনে 3বার গোসল করিস, আমি তোর নাম শুনলেই বমি করে দিই। তোর সাথে ধাক্কা লাগলে আমার শরীরটা নাপাক হয়ে গেল। ছি, বাসায় গিয়ে আজকে একটা গোটা সাবান শেষ করতে হবে। আরে যা যা, ফুট! ছালনাই কুত্তার বাঘা নাম। টাকা খরচ হবে বলে হেঁটে বাজার করতে যাস, তুই নাকি আবার সাবান দিয়ে গোসল করবি, তাও আবার গোটা একটা সাবান। আমি তোর মতো মুটকি নাকি? অলস কথাকার, হাঁটলে শরীর ভালো থাকে তাই হাঁটি। কি বললি তুই? আমি মুটকি? আমার পেছনে কত ছেলে ঘুরে তুই জানিস? জানা আছে, বস্তির ছেঁচড়া ছেলেরাই তোর পেছনে ঘুরে, তা কারো গলায় ঝুলে পড়লেই বেঁচে যাই। তোকে বলে ঝুলবো না, আমার জন্য রাজকুমার আসবে, আর তোকে তো পাগলিও বিয়ে করবে না। আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না, গিয়ে নিজের চরকায় তেল লাগা। ফুটস শালি। বলেই চলে যায়। শালা এখন ভয় পালালো, সামনে থাকলে চুল টেনে ছিঁড়ে দিতাম। এই শালার সাথে ঝগড়া করতে করতে আমি তো আমার ছাগলের কথা ভুলেই গেছি। চলুন মাঠে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি অধরা, এসএসসি পাশ করার পর আর লেখাপড়া করতে পারিনি। আব্বু একটা দুর্ঘটনায় মারা যায়। আম্মু আব্বুর রেখে যাওয়া কিছু জমিতে চাষ করে আমাদের সংসার চালায়, আর আমি কিছু বাচ্চাদের টিউশনি করাই। মাঠে এসে ছাগলগুলো নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতে আব্বু ইচ্ছে মতো বকে, সারাদিন টই টই করে ঘুরে বেড়াই বলে। অনার্স শেষ করেছে কয়েক মাস আগে, এখন কি করব না ঘুরে? এই বাবাগুলো এমন হয় কেন, শুধু শুধু বকে। হারামজাদা, সারাদিন ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ নেই? আমার সাথে জমিতে কাজ করতে গেলে কি মান সম্মান শেষ হয়ে যাবে? লেখাপড়া করিস বলে সাহেব হয়ে গেছিস? আরও কত কিছু যে বলেছে, কি আর বলবো। আমাকে বকা শেষ হয়ে গেলে গোয়ালঘরে চলে যায়। আমি রুমে এসে বসে আছি, আমার পরিচয়টা দেয়া হয়নি। কি আর করে দিব বলুন? প্রথমে ওই ঝগড়ুটে মেয়েটা, আর এখন আব্বু। আমি আয়ান, লেখাপড়া করছি সেটা তো বললামই। আব্বু দাদুর রেখে যাওয়া জমিতে চাষ করে, আর সাথে সাথে অনেকগুলো গরু পালে। আম্মু আমার বয়স যখন 5 বছর তখনই মারা যায়। ছাগল রেখে রুমে এসে বসে আছি। আম্মু এসে বলে, কি রে, আজ এত দেরি হলো আসতে? আর বলো না, ওই শয়তানের নানা আয়ানের জন্য। কোথা থেকে ষাঁড়ের মতো এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কোথায় সরি বলবে, উল্টো ঝগড়া করলো। তুই আর আয়ান সে ছোট থেকে একে অপরের সাথে ঝগড়া করিস। আচ্ছা, তোরা কি এখনো ছোট আছিস? আমি কি করব বলো, ওই তো এসে ঝগড়া করে আমার সাথে। এক হাতে কখনো তালি বাজে নাকি? দূর, তুমি যাও তো আম্মু, সব সময় ওর পক্ষ নিয়ে কথা বলো। ঠিক আছে, যাচ্ছি। বাহিরে এসে ফ্রেশ হয়ে নে, রান্না করতে হবে। বলেই আম্মু চলে যায়।
আমি কলপারে গিয়ে ফ্রেশ হয়ে নিই। এরপর মা মেয়ে মিলে রাতের জন্য খাবার রান্না শুরু করি। রুমে বসে পড়ছি, আব্বু এসে বলে, এই যে জমিদার, খাবার খেতে হবে না? 9টা বাজে। তুমি খেয়ে নাও আব্বু, কাল কলেজে একটা এক্সাম আছে, পড়তে হবে। আচ্ছা, আগে খেয়ে নে, তারপর পড়িস। আব্বু এখানে নিয়ে এসো না, তোমার হাতে খাইয়ে দাও আজকে প্লিজ। আব্বু আর কিছু না বলে চলে যায়। খাবার নিয়ে রুমে আসবে নাকি রেগে চলে গেল বুঝলাম না। একটু পর আব্বু প্লেট রেখে খাবার নিয়ে আসে। আমার পাশে একটা চেয়ার টেনে বসে পড়ে। নে, হা কর। আমি হাঁ করতে আব্বু খাইয়ে দিতে থাকে। খাওয়ানো শেষ করে আব্বু ওনার গামছা দিয়ে মুখ মুছে দিয়ে চলে যায়। বাবার সন্তানের জন্য বটগাছের ছায়ার মতো। বাবার অভাব বুঝতে হলে বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া এক টুকরো রুটি ছিঁড়ে দেখেন, তবেই বুঝতে পারবেন বাবা না থাকার কষ্ট কতটা। আম্মু মারা যাবার পর আব্বু কখনো আম্মুর অভাব বুঝতে দেয়নি। যতটুকু বকে সেটাও আমার ভালোর জন্য। কখনো বলা হয়নি, বাবা তোমাকে ভালোবাসি কতটা। তোমার বুকে কষ্টটাও কখনো বুঝতে দাওনি। এই পৃথিবীর সেরা বাবা তুমি, আই লাভ ইউ আব্বু। এরপর আবার পড়ায় মনোযোগ দেই। রাতের খাবার খেয়ে বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছি। আকাশে হাজারো তারার মেলা বসেছে। খুব সুন্দর লাগছে পরিবেশটা। শনশন শব্দে ঠান্ডা বাতাস এসে শরীরে দোলা দিচ্ছে। আশপাশ থেকে ঝিঝি পোকার শব্দ ভেসে আসছে। হঠাৎ করে এই শয়তানটার কথা মনে পড়ে যায়। আর এই শয়তান সেই সন্তান নয়। আয়ানের কথা মনে পড়ে গেল। সেই ছোট্ট থেকে আমরা একসাথে বড় হয়েছি। কারণে অকারণে ঝগড়া করাটা আমাদের অভ্যেস হয়ে গেছে। আজকে বিকেলের কথা ভাবছি আর একা একা হাসছি। আম্মু পাশে দাঁড়িয়ে বলে, কিরে, পাগল টাগল হয়ে গেলি নাকি? একা একা হাসছিস কেন? আম্মু তুমি এখনো ঘুমাওনি? কারেন্ট চলে গেল, রুমে গরম লাগছিল। তুই এত রাতে এখানে একা একা হাসছিস কেন? আশেপাশে থাকা ঝিঝি পোকার আওয়াজ শুনে ঘুম আসছিল না, তাই এখানে দাঁড়িয়ে আছি। ঝিঝি পোকার আওয়াজ শুনে হাসছিস নাকি কারো কথা ভেবে? এই যা, আম্মু তো দেখছি বুঝে ফেলেছে। এখন কি করি? না, আম্মুর কথা পেছে পড়া যাবে না। আরে না আম্মু, তুমি যে কি বলো না, আমি কার কথা ভাবতে যাব? ওই তো কারেন্ট চলে এসেছে, চলো ঘুমিয়ে পড়ি। আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমে চলে আসি। দরজা বন্ধ করে লাইট অফ করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আব্বুর সাথে নাস্তা করে কলেজে চলে আসি। কলেজের ভেতরে আসতেই অধরার বান্ধবী তমা এসে বলে, আয়ান, কেমন আছো তুমি? আজকাল দেখা যায় না কেন? কোথায় থাকো? কোথায় আর থাকবো বাড়ি ছাড়া। তা তুমি কেমন আছো? আমার খবর নেওয়ার সময় কি তোমার আছে নাকি? তোমার খবর নেবার জন্য তো বড় লোকের ছেলেরাই আছে। আমি গরিব বাবার সন্তান, তোমার সাথে কথা বলার যোগ্যতা কি আমার আছে? তুমি সবসময় এমন করে কথা বলো কেন? গরিব বড় লোকের মধ্যে এত পার্থক্য খুঁজো কেন? আমরা সবাই তো মানুষ। তাই নাকি? তাহলে সেদিন রাস্তার ওই গরিব ছেলেটাকে থাপ্পড় কেন দিলে? তোমার ড্রেস নষ্ট হয়ে গেছে বলে? আরে সেটা কি এমনি এমনি করেছি নাকি? ভিক্ষুকটা আমার নতুন ড্রেসটার মধ্যে হাত দিয়ে নোংরা করে দিয়েছে। নতুন ড্রেস? আচ্ছা, ক্লাসে যেতে হবে, পরে কথা হবে। তোমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে আসি। তোমার বড়লোক বাবার একমাত্র মেয়ে, খুব অহংকারী আর জেদি। গরিব মানুষকে সহ্য করতে পারে না, কিন্তু আমার পেছনে কেন পড়ে আসছে জানি না। তো আমার চিন্তা মাথা থেকে বের করে দিয়ে ক্লাসে এসে বসে থাকি। একটু পর ক্লাসে ছাড় আসলে সেই দিকে মনোযোগ দেই। এক এক করে সবগুলো ক্লাস করে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আব্বু বাসায় নেই, মনে হয় জমিতে কাজ করছে। ড্রেস চেঞ্জ করে কিছু খেয়ে আব্বুর জন্য একটা বক্সে করে খাবার নিয়ে জমিতে চলে আসি। জমিতে এসে দেখি আব্বু কাজ করছে। আব্বু, খাবার নিয়ে এসেছি, এসো খাবার খাবে। আব্বু আমার কাছে এসে বলে, সূর্য কি ভুল করে আজকে অন্যদিকে অস্ত্র যাচ্ছে নাকি? তোকে তো বলেও জমিতে আনা যায় না, আজকে নিজেই আসলি। এখন থেকে আমি তোমার কাছে সাহায্য করবো আব্বু। তুমি হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে নাও, আমি ততক্ষণে কাজ করি। আব্বু একটা হাসি দিয়ে আমার মাথায় হাত দিয়ে কিছু একটা ভেবে চলে যায় হাত ধুতে। আমি গিয়ে কাজ করতে থাকি। হঠাৎ কোথা থেকে অধরা এসে আব্বুকে বলে, চাচা, আজকে কি তোমার ছেলেকে শয়তানে ধরেছে নাকি জমিতে কাজ করছে? ওর নাকি ইচ্ছে হয়েছে আমার কাছে সাহায্য করার। এতদিনে তাহলে সুবুদ্ধি হয়েছে। ওই স্যামরি, তুই এখানে কি করছিস আর আমি কি করছি সেটা তোকে দেখতে হবে না। ওই ছ্যামরা, আমি কি তোর সাথে কথা কইছি? চাচা, তোমার পোলারে কিছু কইবা?
আব্বু কি বলবে? তুই যে আমাকে খোসা দিয়ে কথা বলছিস সেটা কি আমি বুঝি না মনে করছিস? এই তোরা থামবি? ছেলেবেলার অভ্যাস এখনো যায়নি? দুজনের সামনাসামনি হলে ঝগড়া শুরু করে দেয়। চাচা, তোমার ছেলেই আগে ঝগড়া শুরু করছে। আর তুই তো দোয়া তুলসী পাতা, তাই না? দেখেছো চাচা, আবার শুরু করছে। এই আয়ান, থামবি তুই? অধরা মা, তুমি বাসায় চলে যাও। অধরা আমাকে ভেংচি কেটে চলে যায়। শালি, তোরে খাইছি আমি। এই না না, ওরে আমি কি করে খামু? সব কিছু মাথা থেকে বের করে দিয়ে আবার কাজ করতে থাকি। আব্বুর খাওয়া শেষ হলে বলে, আচ্ছা, অনেক কাজ করেছিস, এখন বাসায় চলে যা। বাসায় গিয়ে গোসল করে কিছু সময় ঘুমিয়ে পড়তে বসিস। আমার ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আমি ঠিক আছে বলে বক্স নিয়ে বাসায় চলে আসি। গোসল করে ঘুমিয়ে পড়ি। বিকেলে বাড়ির উঠোনে বসে বসে তোমার সাথে গল্প করছি। জানিস অধরা, ওই আয়ানের কি অহংকার। ছোট লোকটার সাথে কথা বলতে গিয়েছিলাম আজ, কি ভাব। তুই ওর সাথে কেন কথা বলতে গিয়েছিলি? এমনি, একই ক্লাসে পড়ি তাই। ছোট লোকটাকে আমি যদি উচিত শিক্ষা না দিয়েছি তবে আমার নামও তমানা। শুধু শুধু ওর সাথে ঝগড়া করে নিজেকে ছোট করার কোনো মানেই হয় না। এতে করে তোরই সম্মান নষ্ট হবে। এটা অবশ্য তুই ঠিক বলেছিস। তাহলে ছোট লোকটাকে ছেড়ে দিলাম এবারের মতো। ইচ্ছে তো করছে তোর চুল টেনে ছিঁড়ে দেই। আমার আয়ানকে নিয়ে এতগুলো কথা বললি, তবুও তোকে কিছু বলতে পারছি না। তুই যদি আমার বান্ধবী না হতি তবে আমি যে তোকে করতাম। কিরে, কি ভাবছিস তুই? তেমন কিছু না। আচ্ছা, তুই এখন বাসায় চলে যা, আমার আবার ছাগল আনতে যেতে হবে। তো আমার ঠিক আছে বলে চলে যায়। আমি উঠে চলে আসি ছাগল নিতে। এসে দেখি আয়ান গাছের নিচে বসে আছে। আপনাদের একটা কথা বলি, কাউকে বলবেন না। আমি আর আয়ান একে অপরকে 6 বছর ধরে ভালোবাসি। আর এই ঝগড়া শুধু লোক দেখানো। আয়ানের কাছে আসতে আয়ান বলে, এত সময় লাগলো তোমার আসতে? সেই কখন থেকে বসে আছি। তোমার সাথে গল্প করছিলাম তাই লেট হয়ে গেল। এই মেয়েটার সাথে তোমার কি এত বন্ধুত্ব? আমি বুঝি না, এক নাম্বার শয়তান এই মেয়ে। সেটা আমিও জানি। এখনো যদি আমার সাথে ভালো ব্যবহার করে, আমি তো আর ঝগড়া করতে পারি না। আর শোনো, তুমি ওর থেকে দূরে দূরে থাকবে। আজকে কলেজে তোমার সাথে ওর যা হয়েছে তার জন্য ও তোমার উপর রেগে আছে, তোমার ক্ষতি করতে পারে। আমি তো বুঝেছি, তাও ওর বিশ্বাস নেই। আমাকেও চিনে না। ওর বাবা বড়লোক বলে আমি ওকে ভয় পাই না। আচ্ছা, এখন ওর কথা বাদ দাও, আমার বুকে এসো তো। অধরা মুচকি এসে আমার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে। দুজন দুজনকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে থাকি। একটু পর চোখ বন্ধ অবস্থায় অধরা বলে, আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু সারা দিন ঝগড়াই করি। আমরা হলাম ঝগড়ুটে প্রেমিক প্রেমিকা, তবে সেটা শুধু লোক দেখানো। তবে আজকে তুমি কিন্তু আহাবুর সামনে আমাকে পচিয়ে দিলে। ভুল তো বলিনি। আমার হবু শ্বশুর একা একা কাজ করে, তুমি তাকে সাহায্য করলে কি হয়? তাই তো আজ গিয়েছি। এখন থেকে আব্বুর কাজে সাহায্য করব। অধরা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। দুজন দুজনকে জড়িয়ে ধরে আরও কিছু সময় বসে থাকি। সূর্য এখন প্রায় পশ্চিম আকাশে হেলে পড়েছে। আশেপাশে অন্ধকার হয়ে যাচ্ছে। এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। আম্মু আবার আমাকে খুঁজে না পেলে চিন্তা করবে। তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না, আর একটু থাকো না প্লিজ। এই তো, যদি ছাড়তে ইচ্ছে না করে চাচাকে বলে বিয়ে করে তোমাদের বাসায় নিয়ে যাও। বলবো আগে একটা চাকরি পাই, তারপর আব্বুকে বলে তোমাকে সারা জীবনের জন্য আমার কাছে নিয়ে আসবো। ততদিনে না আমি বুড়ি হয়ে যাই। তোমার মাথায় যদি পাকা চুলও থাকে তারপরেও তুমি শুধু আমারই হবে। অধরার সাথে ওদের ছাগল নিয়ে চলে আসি। আমি চলে আসি আমাদের বাসায়, আর অধরা ওদের বাসায়। বাসায় আসতে আব্বু বলে, কিরে, সেই বিকেলে আমি বাসায় এসেছি। কোথায় ছিলি এত সময় তুই? বন্ধুদের সাথে বাজারে গিয়েছিলাম আব্বু। আচ্ছা, তাই নাকি? তুই যদি ওদের সাথে বাজারে যাস, তাহলে ওরা কেন তোকে খুঁজতে বাড়ি আসলো? শালাদের আজকেই বাড়িতে আসতে হলো। এখন কি বলবো আব্বুকে? তুই সারাদিন অধরার সাথে ঝগড়া করিস, তাহলে তাদের মাঝে আমার প্রেম হলো কবে? আজকে আমি শেষ। আব্বু এসব জানলো কি করে? আমার এখন কেউ বাসা আব্বু, এমন কিছু নেই তো আমাদের মাঝে। আর একটা মিথ্যা কথা বলবি তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। অধরার আম্মু নিজের চোখে দেখেছে ঝগড়া, তাহলে দুজনের মাঝে লোক দেখানো ছিল? ইয়ে না মানে আব্বু। আর মানে মানে করতে হবে না, ঘরে যা।
আব্বুর বলতে দেরি, আমার ঘরে ঢুকতে দেরি হয়নি। নিজের রুমে এসে দরজা বন্ধ করে বসে থাকি। মাত্র বাসায় এসেছি, আম্মু আমার দিকে মুখ টিপে হাসছে। ছাগলকে বেঁধে রেখে আম্মুর কাছে আসতেই আম্মু বলে, তলে তলে এত দূর চলে গেছিস, আর আমাদের সামনে দুজন দুজনকে সহ্য করতে পারতি না, এমন ভাব নিয়ে থাকতি। তুমি কিসের কথা বলছো আম্মু? আমি কিছুই বুঝতে পারতেছি না। বুঝতে পারছি না নাকি না বোঝার ভান করছিস? আম্মুর কথা শুনে হা করে আছি। আম্মু জানলো কি করে? এখন আম্মুর সামনে থেকে পালাতে পারলেই হয়। ঘরের দিকে হাঁটতে গেলে আম্মু বলে, আমার কথা এখনো শেষ হয়নি, এখানে আয়। চুপচাপ আম্মুর সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তোকে খুঁজতে গিয়ে দেখে এসেছি তুই আয়ানকে জড়িয়ে ধরে গাছের নিচে বসেছিলি। কবে থেকে চলছে এসব? আমি আম্মু আমাদের রিলেশনশিপের বয়স বলতেই আম্মু হা করে আমাদের দিকে তাকিয়ে আছে। 6 বছর তোদের রিলেশন, আর আমরা কেউ কিচ্ছু জানি না? আসলে আম্মু আয়ান চাইছিল ও চাকরি পেলে বাসায় জানাবে। তোর কি মনে হয় আমি এই সম্পর্ক মেনে নিব? কখনোই না। কালকেই আমি অন্য ছেলের সাথে তোর বিয়ে দেব। যা ঘরে যা। আম্মু আমার কথাটা শোনো। কোনো কথা শুনবো না, চুপচাপ ঘরে যা। কান্না করতে করতে ঘরে চলে আসি। আমি কিছুতেই অন্য কাউকে বিয়ে করব না। রুমে এসে মোবাইল খুঁজছি, কিন্তু কোথাও নেই। টেবিলের উপরই তো রেখে গিয়েছিলাম, নিশ্চয়ই আম্মু নিয়ে গেছে। এখন আয়ানের সাথে কথা বলবো কি করে? বিছানায় শুয়ে কান্না করতে করতে কখন ঘুমিয়ে গেছি জানি না। কাল থেকে অদরের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। আব্বু বাসা থেকে বেরো হতে দিচ্ছে না। কি করব বুঝতে পারছি না। সকাল গড়িয়ে বিকেল, এখন রুমে মন খারাপ করে বসে আছি। আব্বু হাতে করে একটা ব্যাগ নিয়ে রুমে এসে বলে, এখানে একটা পাঞ্জাবি আছে, পরে রেডি হয়ে নে। এখন পাঞ্জাবি পরবো কেন আব্বু? এত কথা শুনতে চাইনি তো, চুপচাপ যেটা বলছি সেটা কর। কাল থেকে আব্বু রেগে আছে, এখন কথা না শুনলে কপালে দুঃখ আছে। তাই আর কিছু না বলে চুপচাপ আব্বুর হাতে থাকা প্যাকেটটা নিয়ে আব্বু চলে যায়। আমি প্যাকেট থেকে পাঞ্জাবি বের করে পরে নেই। তমা, কি করছিস তুই? আমাকে লাল শাড়ি পরাচ্ছিস কেন? আন্টি বলল আজ তোর বিয়ে, আর শাড়িটা তোকে পরতে হবে। আমার বিয়ে মানে? আমি তো কিছুই জানি না। আয়নের সাথে প্রেম করার সময় আমাদের জানিয়েছিস? দেখ তমা, আমি এখন মজা করার মুডে নেই। আমিও তোর সাথে মজা করছি না, আন্টি যা বলল আমি তাই করছি। তমা জোর করেই আমাকে শাড়ি পরিয়ে দেয়, সাথে হালকা সাজিয়ে দেয়। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। চুপচাপ বসে আছি। সত্যি যদি আম্মু অন্য কারোর সাথে বিয়ে দিতে চায়, তবে আমি নিজেকে শেষ করে দিব। রেডি হয়ে আব্বুর থেকে বাসা থেকে বের হয়েছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি জানি না। কিছুটা হাঁটার পর দেখি অধরাদের বাসার দিকে যাচ্ছি। আব্বু, এখানে কেন যাচ্ছি আমরা? কথা না বলে চুপচাপ আয় আমার সাথে। আর কি, চুপচাপ হাঁটতে থাকি। অধরাদের বাসায় আসতেই মনে হচ্ছে বিয়ের আয়োজন হচ্ছে। কিন্তু কার বিয়ে? আমার অধরার বয়ফ্রেন্ড হয়ে গার্লফ্রেন্ডের বিয়ে খাবো নাকি? আরও অনেক চিন্তা মাথায় ঘুরছে। অধরার আম্মু এসে আমাকে আর আব্বুকে ঘরের ভিতরে নিয়ে বসিয়ে দেয়। এর মধ্যে একজন হুজুর টাইপের লোকও চলে এসেছে। হঠাৎ তো আমার অধরাকে এনে আমার পাশে বসিয়ে দেয়। আব্বু বলে, কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করুন। ঘুমটা দিয়ে থাকার জন্য কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আয়ানের আব্বুর কণ্ঠ শুনে বুঝতে পারছি আমার বিয়ে কি তবে আয়ানের সাথে হচ্ছে। কাজী বরের নাম বললেই বুঝতে পারবো। এরপর কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে। বরের নাম শুনে খুশিতে নাচতে ইচ্ছে করছে। আয়ানের সাথে আমার বিয়ে হচ্ছে। এটাই যদি করবে, তাহলে আম্মু কাল এমন করলো কেন? পরে জেনে নিব। কাজী সাহেবের বিয়ে পড়ানো শেষ হলে আমাদের জন্য দোয়া করে। আব্বু কাজী সাহেবকে এগিয়ে দিয়ে আসে। তেমন মেহমান নেই। তো আমার অধরাদের পাশের বাসার কয়েকজন, এক এক করে সবাই চলে যায়। আমি, অধরা, আব্বু আর অধরার আম্মু এসে এক রুমে বসে আছি। আব্বু, তোমরা যদি আমাদের বিয়ে দিয়েই দিবে, আমাদের থেকে কেন লুকালে? এটা বিয়ান সাহেবার ইচ্ছা ছিল। আম্মুর ইচ্ছে? কেন আম্মু? এরপর আমি সব বলতে থাকি। কাল অধরাকে খুঁজতে খুঁজতে এসে দেখি আয়ান আর অধরা একে অপরকে জড়িয়ে ধরে বসে আছে। দুইটাই তো ঝগড়া করে কুল পায় না। প্রেম হলো কি করে? তবে যাই হোক, আয়ানের আব্বুর সাথে কথা বলতে হবে। চলে আসি আয়ানদের বাসায়। এসে দেখি আয়ানের আব্বু বসে আছে। আরে ভাবি যে, আসুন বসুন। আমি বসবো না ভাইজান, কিছু বলার ছিল। হ্যাঁ অবশ্যই বলুন। একটু আগের কথা বলি, আমার কথা শুনে তো বিশ্বাস করতে চাইছে না। এটাই স্বাভাবিক, দুইটা সবসময় ঝগড়া করে। কে বিশ্বাস করবে ওদের মধ্যে সম্পর্ক আছে?
আমার তো বিশ্বাস হচ্ছে না ভাবি। আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আচ্ছা, এখন কি করবেন ভাইজান? মানুষ তো এসব ভালো চোখে দেখবে না। দুইটাকে বিয়ে দিলে কেমন হয়? লোক জানাজানি হলে আমাদের সম্মান নষ্ট হবে। আপনার সাথে আমি একমত ভাইজান। তবে বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত দুইটাকে বলবো ওদের বিয়ের কথা। অন্য কারোর সাথে বিয়ে হবে এমনটা বলবো। ঠিক বলেছেন। আচ্ছা, তবে তাই হোক। কাল আমি কাজে নিয়ে আসছি। আব্বু আর আন্টির কথা শুনে আমি অধরা দুজনে হাঁ করে আসি। তোমরা এত কিছু করেছো, আমাদের কষ্ট দিলে কেন? তোদের দুইটাই আমাদের থেকে যে লুকিয়েছিলি সবটা। আরও কিছু সময় কথা বলে অধরাকে নিয়ে বাসায় চলে আসি। রাতে খাবার খেয়ে আমি অধরাকে নিয়ে আমার রুমে চলে আসি। অধরা গিয়ে খাটে বসে থাকে। আমি দরজা বন্ধ করে অধরার কাছে আসতেই অধরা খাট থেকে নেমে আমার পাশ হয়ে সালাম করতে গেলে আমি অধরাকে তুলে বুকে জড়িয়ে নিই। আমার বোর্ডের জন্য এত বড় বিশাল একটা বুক থাকতে ওখানে কেন যাচ্ছ? তোমার বুকে তো সারা জীবনই থাকবো। আমাদের আব্বু আম্মু ভালোই করেছে বলো, তাই না? হুম, কিন্তু আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম আম্মু আমাকে সত্যি অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। আমার ভালোবাসাকে অন্য কেউ নিয়ে যাবে আর আমি চুপচাপ বসে থাকবো? আমিও তোমাকে ছাড়া অন্য কারো হতে পারতাম না। প্রয়োজন হলে নিজেকে শেষ করে দিতাম। এসব কথা আর ভুল করে মুখে আনবে না। সব কিছু শেষে আমরা একে অপরের সারা জীবনের জন্য হয়ে গেছি। চলো তার জন্য ওপরওয়ালার কাছে 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করি। বলেই দুজনে বাহিরে এসে উজু করে নেই। এরপর দুজনে 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত পরম করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করি এবং আমাদের নতুন জীবনের জন্য দোয়া প্রার্থনা করি। মোনাজাত শেষ হতেই আয়ান আমাকে কোলে তুলে নেয়। আমাকে বিছানায় শুইয়ে দিয়ে আমার পাশে শুয়ে বুকে মাথা রেখে বলে, অধরা, আমাদের ভালোবাসা যেন কখনো চুল পরিমাণও কমে না যায়। আমাদের ভালোবাসা কি গাছের ফল নাকি যে ধীরে ধীরে কমে যাবে? আমরা একে অপরের অংশ। আমাদের ভালোবাসা কখনো কমবে না। আর তুমি এতদিন যেমন আমি ছাড়া অন্য মেয়েদের দিকে তাকাওনি, এখন থেকে বাকিটা সময়ও আর তাকাবে না কিন্তু। আমার এত কিউট আর মিষ্টি বউ থাকতে আমি অন্য মেয়েদের দিকে কেন তাকাবো? তোমার বেচারি আজ বড় একটা ছ্যাঁকা খেলো। এটা তো হবারই ছিল। আমি আগেই বুঝতে পেরেছি যে যে আমাকে ভালোবাসে, আর তাই তো ওকে সবসময় এড়িয়ে চলেছি। আমার তো মাঝে মাঝে ইচ্ছে করতো ওর নাক ফাটিয়ে দেই। তোমার নামে আমার কাছে এমন বাজে বাজে কথা বলতো। আচ্ছা, এখন সবার কথা বাদ দিয়ে আমরা একে অপরের মাঝে হারিয়ে যাই। অধরা লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নেয়। নীরবতা সম্মতির লক্ষণ। আর কে বসে থাকে? অধরাকে জড়িয়ে ধরে ধীরে ধীরে নতুন গল্পের সূচনা করি। আপাতত সবাই আসুন, ভালো থাকুন, ভালো রাখুন। ভালোবাসা অবিরাম। আল্লাহ হাফেজ।